আমি আমার সম্পর্কে একটু প্রথমে বলে দিই, কারণ আমাকে অনেক সাংবাদিক ভাইরা পরিচিতির জন্য নক করেছেন। এখন আমার একটা দুর্নাম আছে যে আমি আসলে ফোন ধরি না। এখনো মাঝে মধ্যে আমি দেখা দিই, আমার যদি প্রতিদিন 1100-1200 ফোন আসে, আমি আসলে কী করবো, কীভাবে ফোনগুলো ধরবো। তো এই জন্য অনেকেই ফোন দিয়েছেন, নক করেছেন, আমি আসলে ফোনে রিপ্লাই করতে পারি নাই। আমার হোয়াটসঅ্যাপে এখন প্রায় 6000 মেসেজ জমে আছে, আমার মেসেঞ্জারে প্রায় 30,000-এর মতো মেসেজ জমে আছে। এই সব কারণে আমি শুরুতে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আপনারা হয়তো অনেকে আমাকে নক করেছেন, আমি রিপ্লাই করতে পারি নাই। তো এই বাস্তবতার মধ্যে আছি। তো সেই জন্য এটা আমার সীমাবদ্ধতা, দুর্বলতা বলতে পারেন। আবার হচ্ছে আমাকে অনেকেই, রোমান ভাই সহ, যে আমার এপিএস রাখার ব্যাপারে পরামর্শ দিচ্ছে, অনেকেই বলেছে, ঢাকা থেকেও বলেছে। কিন্তু আমি নীতিগতভাবে এপিএস রাখার পক্ষে না। কারণ এই এপিএসরা হচ্ছে দেশের গুরুত্বপূর্ণ মানুষকে ডুবানোর পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওরাই আমাকে বিকাশ ফুয়াদ বানাবে, নগদ ফুয়াদ বানাবে, তদবির ফুয়াদ বানাবে, চাঁদাবাজ ফুয়াদ বানাবে। তদবিরের এগুলো করার পরে আমি আসলে জানতেও পারবো না যে আমার বিচার হচ্ছে অলরেডি। এবং কিছু কিছু বেচা কেনার খবর মাঝে মধ্যে আমি পাই আর কি বিভিন্ন জায়গায় থেকে। এই জন্য আমি এপিএসও রাখতে পারছি না আর কি এখন পর্যন্ত। এই জন্য ফোন না ধরার বদনামি একটা বদনামি, কিন্তু এটা হয়তো আপনারা মাফ করতে পারবেন, কিন্তু চাঁদাবাজ ফুয়াদকে কিন্তু আপনারা মাফ করতে পারবেন না। এটা আমার সীমাবদ্ধতা, আপনাদেরকে শুরুতে বলে রাখলাম। দ্বিতীয়ত হচ্ছে চাকরি সূত্রে আমার বাবা 67 সাল থেকেই থাকে, মানে বরিশালের বাইরে। উনি বাম রাজনীতি করতেন, ছাত্র ইউনিয়ন করতেন বিএম কলেজে। তোফায়েল আহমেদ এবং আব্বা একই ব্যাচের। তোফায়েল চাচা হইল ছাত্রলীগ করতেন, বাবা ছাত্র ইউনিয়ন করতেন। তো তারপরে হচ্ছে 67 সালে বিয়ে শাদী করে ঢাকাতে চলে গেছেন। ওখানে বাম রাজনীতি করতেন, কন্টিনিউ করেছেন, যুদ্ধ শুরু করেছে ঢাকাতে। পরে মেজর জলিল ওনাকে চিঠি লিখছে যে আমার লোক দরকার নবম সেক্টরে, এবং তাকে ডেকে নিয়ে গেছে। ঢাকা থেকে 19 দিন হেঁটে নৌকায় বিভিন্নভাবে যুদ্ধ করতে করতে বরিশালে আসছে। তো বুঝতে পারছেন যুদ্ধের ভিতরে তার বাস টাস লঞ্চ টঞ্চ সেভাবে ছিল না। তারপর এখানে যুদ্ধ করেছে। এখানে যে আপনার খুব বিখ্যাত মানুষ ছিলেন, ওয়াক্কা সমুদ্র চেয়ারম্যান ছিলেন, আব্বারা বন্ধু মানুষ, একসাথে রাজনীতি করেছে। যুদ্ধের পরে জাসদ করতো একসাথে। তো এই হচ্ছে বাবার পরিচয়। বাবা চাকরির সূত্রে যুদ্ধের পরে দেশে ফিরে আসছেন, এবং এই গার্লস কলেজ যেটা মাদকপাশাতে, গার্লস স্কুল যেটা, এই স্কুলটা করবার পিছনে আব্বা এবং তার বন্ধুদের একটা ভালো ভূমিকা ছিল। উনি সম্ভবত এটা প্রতিষ্ঠাতা হেড টিচার ছিলেন, আমি যদি ভুল না করে থাকি আর কি, 72 সালে। এবং এখন সম্ভবত 650-র মতো স্টুডেন্ট আছে। মাধবপাশাতে যে একটা উপস্বাস্থ্য কেন্দ্র বলা যায় আর কি, তো এটা খুব ভালো ফাংশনাল না। এটাও করবার পিছনে আব্বার একটা ঐতিহাসিক রোল আছে। উনি ওনার জায়গা থেকে যতটুকু সম্ভব তদন্তের দরবার করেছেন। এর বাইরে হচ্ছে আমার জন্ম খুলনাতে, খালিশপুরে। আব্বা জুটমিলে চাকরি করতেন খুলনাতে, আপনার স্টারে, ক্রিসেন্টে, তারপরে সোনালি, 3টা জুটমিলে চাকরি করেছেন। সেই সুবাদে আমার জন্ম ওখানে। জন্মের পরে আমি আর বিভিন্ন জেলায় থেকেছি। 89 সালে আব্বা ওই খুব সৎ মানুষ ছিলেন, বসের সাথে ঘুষের লেনদেন না হওয়ার কারণে মানে কয়েক ঘন্টার নোটিশে চাকরি ছেড়ে দিচ্ছে চাঁদপুরে একটা ঝুটপিলে। আমরা একদিনের মধ্যে, এক রাতের ভিতরে গাঁটি বস্তা গোল করে আপনার স্টিমারে করে বাড়ি চলে আসছি। এই টাইপের মানুষ ছিল। 89 শেষের দিকে আপনার গোয়ালবাথান প্রাইমারি স্কুল আছে, যারা মাধবপাশা চেনেন, আমাদের বাড়ির একদম ভিতরে একটা লোকাল প্রাইমারি স্কুল আছে। ওখানে আমি কয়েক মাস পড়েছি, এবং ওখানে আমি ক্লাস 5-এ ক্যালেন্ডফুলে বৃত্তি পেলাম, পারহাপস সর্বপ্রথম এবং সম্ভবত সর্বশেষ। আমি আর জানি না এরপরে আমার পরে বৃত্তি পেয়েছি কিনা। তারপরে মাধবপাশা স্কুলে আমি 2.5 বছর পড়েছি, 6, 7 এবং 8-এর জুন জুলাই পর্যন্ত। তো 8-এও আমার চাচা যেহেতু ওখানে ইসাক ভুয়া ছিলেন, আমার চাচা হেড টিচার ছিলেন মাধবপাশা স্কুলে, তো ওনার সাথে একটা ওয়াদা ছিল যে আমাকে টিসি দিবে এই শর্তে যে আমাকে আইসা বৃত্তি পরীক্ষা দিতে হবে। আমি ঢাকাতে চলে গেলেও আমাকে আইসা বৃত্তি পরীক্ষা এখানে দিতে হয়েছে। আমি জেলাতে তখন ফার্স্ট ছিলাম আর কি, বলে বৃত্তি পাইছিলাম। তো ক্লাস 8-এর কিছু অংশ ঢাকাতে একটা ছোট স্কুলে পড়েছি এলাকার। এরপরে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকা, এখানে পড়েছি, ইন্টারমিডিয়েট করেছি ঢাকা কলেজ থেকে। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইনের ছাত্র ছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়া অবস্থায় সেকেন্ড ইয়ারে ইংল্যান্ডে চলে গেছি 2001-এ। ইংল্যান্ডে গিয়ে আপনার ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে আমি ল পড়েছি। এরপরে হচ্ছে ওখানে বারাট ল করলাম তার পরের বছর 2008-এ। এরপরে আমি লন্ডনে 11.5 বছর প্র্যাকটিস করেছি। প্র্যাকটিস করে 2019-এ দেশে ফিরে আসছি। তারপর থেকেই আছে এই এবি পার্টির উদ্যোক্তা বলতে পারেন। মানে 2013-14 সাল থেকেই আমরা যারা ইউরোপে ছিলাম, আমাদের একটা
ছাত্রদের একটা কমিউনিটি ছিল, যারা বাংলাদেশি স্টুডেন্টরা পড়তে গেছে। আমাদের একটা আকাঙ্ক্ষা ছিল এবং বোঝার চেষ্টা করেছি বিদেশে থাকার কারণে, প্রতিদিন যেই প্রশ্নটা আমাদেরকে কষ্ট দিত যে আমার দেশটা এরকম না কেন, আমি যখন রাস্তায় হাঁটি আমার দেশটা এত চওড়া না কেন, আমার দেশের ফুটপাথটা এত পরিষ্কার পরিচ্ছন্ন না কেন, আমার দেশের ময়লা ব্যবস্থাপনাটা এরকম না কেন। রাত 4টার সময় এসে ময়লা ক্লিন করে চলে যাচ্ছে, আপনি টেরও পাবেন না কখন ময়লার গাড়িটা আসছে, আবার কখন আপনার বাড়ির ময়লাটা পরিষ্কার করে নিয়ে গেল। আপনি দেখবেন আগের দিনের ময়লা নাই, সিম্পলি নাই হয়ে গেছে। আর এখানে আমাদের রাস্তাঘাটের অবস্থা দেখেন, ময়লাটা হচ্ছে রাস্তার ভাগাড়ে পরিণত হয়েছে, প্লাস্টিকে আমাদের খালগুলো আমাদের নদীগুলো ভরে গেছে। তো ইংল্যান্ডে কোনো কোথাও যদি কেউ বাসা করতে চায়, আপনার টাকা থাকলেও আপনি জমি কিনে বাড়ি করতে পারবেন না। ওখানের আইনে বলে দেওয়া আছে যে 12 থেকে 19টা সেবা যদি কোনো এলাকায় না থাকে তাহলে সেখানে বসতি গড়ার অনুমতি দেওয়া হবে না। সেটা কি সেবা? যে ওখানে বিদ্যুৎ আছে কিনা, ওখানে গ্যাস আছে কিনা, ওখানে ইন্টারনেট সার্ভিস আছে কিনা, ওখানে গাড়ি যায় কিনা, ওখানে রাস্তাঘাটে ট্রাফিক লাইট আছে কিনা, ওখানে আশেপাশে প্রাইমারি স্কুল আছে কিনা, হাই স্কুল আছে কিনা, ওখানে আপনার অ্যাম্বুলেন্স ডাকলে 12 মিনিটের মধ্যে পৌঁছতে পারবে কিনা। এইরকম গুরুত্বপূর্ণ সেবা নিশ্চিত করবার পরেই আপনাকে একটা এলাকাতে থাকতে অনুমতি দেওয়া হবে। আপনি বিল্ডিং করতে পারবেন কিন্তু থাকতে পারবেন না। তাহলে প্রশ্ন হচ্ছে যে ইংল্যান্ডে যেই মানুষটা হার্ট অ্যাটাক করার পরে সে সুচিকিৎসা পাওয়ার হকদার হয়, বাবুগঞ্জের একটা গরিব কৃষক ভ্যান চালাইতে চালাইতে হার্ট অ্যাটাক করলে এই সেবাটা তারও পাওয়া উচিত। আমার গায়ের রং মানে খারাপ, কালো বলে কি আমার বাসায় বিদ্যুৎ থাকবে না? আমি গরিব মানুষ বলে কি আমার ছেলেমেয়েরা একটা ভালো স্কুলে পড়বে না? আমি মধ্যবিত্ত বলে কি আমার ছেলেমেয়েরা একটা ভালো চিকিৎসা পাবে না? আমার গ্রামের প্রসূতি মা কি একটা ভালো চিকিৎসা পাওয়ার হকদার না? তো এই প্রশ্নগুলো আমাদেরকে ইংল্যান্ডে থাকা অবস্থায় খুব তাড়িত করেছে যে আমার দেশটা এরকম না কেন, আমার সেবাটা এরকম না কেন, সমস্যা কোথায়? আমার কি এখানে টাকা নাই? আমার কি যোগ্য মানুষ নাই? আমার কি ডাক্তার নাই? আমার কি নাই? আমার তো সব আছে, তারপর হচ্ছে না কেন? তো সেখান থেকে মেনলি আমরা বিভিন্ন দেশে ঘুরেছি। আমরা টার্কিতে গিয়েছি, মালয়েশিয়াতে গিয়েছি, ইন্দোনেশিয়াতে গিয়েছে আমাদের টিম, মরক্কোতে গেছে। আমি এক্সটেন্সিভলি ইউরোপের বিভিন্ন দেশ সফর করেছি বোঝার জন্য যে এই দেশগুলো উন্নত কেন। আজকে দেখুন আমরা প্রায় 90% মুসলমানের দেশ না? আপনি এই দেশের মুসলমানদেরকে একটা অপশন দেন যে আগামীকালকে ভোর 5টার ভিতরে সৌদি আরবের অ্যাম্বাসির সামনে যারা যারা যেতে পারবে তাদেরকে পরের দিন সৌদি আরবে নিয়ে যাওয়া হবে, কোনো টাকা লাগবে না, চাকরি তারা দিবে। আবার আমেরিকান অ্যাম্বাসিও বলল কালকে সকাল 5টার মধ্যে যারা যারা আমেরিকান অ্যাম্বাসির সামনে যেতে পারবে তাদেরকে পরের দিন তারা আমেরিকায় নিয়ে যাবে। বাংলাদেশের 90% মুসলমানের দেশ হওয়ার পরেও কোন অ্যাম্বাসির সামনে মানুষ যাবে? সৌদি অ্যাম্বাসির সামনে যাবে না আমেরিকান অ্যাম্বাসির সামনে যাবে? সন্দেহ আছে কারো? তাহলে মুসলমানের দেশ, আপনি সৌদি আরব যাওয়ার কথা, আপনি তো ইরানে যাওয়ার কথা, ওইখানে না খেলাফত আছে, শরিয়া আছে, জুমার পরে হাত পাও কাটে, তাহলে আপনি আমেরিকা কেন যাবেন? যৌক্তিক প্রশ্ন না? জি। এই প্রশ্নটা আমাদের জন্য প্রশ্ন। এই যে আওয়ামী ফ্যাসিবাদের সময় বাংলাদেশের বিরোধী দলের রাজনীতি যারা করেন, হাজার হাজার মানুষকে অ্যাসাইলাম, রাজনৈতিক আশ্রয় কারা দিয়েছে? ইরান দিয়েছে, সৌদি আরব দিচ্ছে, মালয়েশিয়া দিচ্ছে, কে দিচ্ছে? আমেরিকানরা দিচ্ছে, ব্রিটেন দিচ্ছে, ইউরোপে দিচ্ছে। আমি যেহেতু ইংল্যান্ডে প্র্যাকটিস করছি আমি জানি প্রতি বছর হাজার হাজার বিএনপি, জামাত, শিবির, ছাত্রদল, হেফাজত এদের হাজার হাজার নাগরিকদেরকে কারা আশ্রয় দিয়েছে? এই খ্রিস্টান কাফেরের দেশটাই তো দিয়েছে। কেন দিয়েছে? কারণ তারা গায়ের রঙের উপরেও আমাদের সবাইকে বনি আদম মনে করে, মানুষ মনে করে। এই জন্য দেখবেন ওই দেশে একটা কুকুর মারা গেলেও তারা এটা নিয়ে ইনভেস্টিগেশন করে, তদন্ত করে যে একটা কুকুর কেন মারা গেল, একটা পতিত পুকুরে একটা খালে কেন মাছগুলো মরে গেল, এটার জন্য তদন্ত কমিটি হয়। ওয়াই? আর আপনার দেশে প্রত্যেক মাসে 700 থেকে 800 লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় প্রতি মাসে। আপনারা সাংবাদিকদেরকে যদি জিজ্ঞেস করি আপনি 5 জনের নাম বলতে পারবেন?
মার্চ মাসে যে 700 লোক মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, এদের 5 জনের নাম আমি, আপনি, আপনারা কেউ বলতে পারবেন? তাহলে বাংলাদেশের 700 নাগরিক কি নাগরিক না শুধু সংখ্যা? তাহলে মানুষ কি আসলে মানুষ না সংখ্যা? সংখ্যা। তাহলে আমার আপনার রাজনীতিটা হচ্ছে এই রাজনীতি, যে রাজনীতিটা আমাকে আপনাকে সংখ্যা থেকে মানুষে পরিণত করবে। মারা গেলাম, 30 জন মারা গেছে। লঞ্চ ডুবি হয়েছে, দেখবেন 40 জন মারা গেছে, দেখছেন না? লঞ্চ পুড়ে মরল না আপনাদের এই বরিশাল রুটে? আমাদের এখানে কয়েক বছর আগে 42 জন আছে, 40 জন পুড়ে মারা গেছে। আমরা কেউ নাম বলতে পারবো এখন এই 48 জনের? এই 48 জনের জন্য কি একটা স্মৃতিসৌধ করা হয়েছে? করা হয়নি তো। তাহলে রাজনীতিটা আসলে কি? আমি প্রায় বলি, এবং এই যে মুন্না ভাই বলেছে, আমি যেহেতু স্পষ্টবাদী মানুষ, আমার ভক্ত যেমন আছে, আমার শত্রুও কিন্তু খুব হাই প্রোফাইলের শত্রু আছে, পাওয়ারফুল শত্রু আছে, পাওয়ারফুল, ভেরি পাওয়ারফুল শত্রু আছে, যে আমাকে এরকম তুড়ি দিয়ে নাই করে দিতে পারবে যে কোনো সময়, এবং বহুবার চেষ্টা করছে নাই করে দেওয়ার জন্য। আমি আল্লাহর উপর ভরসা করে করতেছি, যেদিন যা হবে তাই হবে আর কি। সেই জায়গাতে আমরা আলোচনা করে পৃথিবীর রাজনীতিটাকে দেখে গবেষণা করে এই কনক্লুশনে আসছি যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি হতে হবে, যেই রাজনীতিটা, এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির মোদ্দা কথা। এই রাজনীতিটা না থাকার কারণেই 53 বছরে ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের লুটপাটের যে রাজনীতি, এটা পরিবর্তন হয়নি, এখনো হবে না। আপনারা যারা 7 মাসের অভিজ্ঞতা এবং আগের অভিজ্ঞতা শুধু কাগজের সাথে মিলায়া পড়েন, চাঁদাবাজি বন্ধ হয়েছে? মাদকের ব্যবসা বন্ধ হয়েছে? কি বন্ধ হয়েছে? রতুল্লাবাদ কি দখল হয় নাই? রূপাতলি কি দখল হয় নাই? লঞ্চঘাট কি দখল হয় নাই? লুটপাট, চাঁদাবাজি, খুন খারাপি সব চলতেছে না? সব চলতেছে। কারা করতেছে? আপনারা জানেন না, আমরা জানি না, শুধু ব্যানারটা পরিবর্তন হয়েছে। আগে একটা অন্য ব্যানার ছিল, এখন আর একটা ব্যানার আসছে। তাহলে আমাদের বক্তব্য হচ্ছে, বাংলাদেশের মুক্তির লড়াইতে আমাদের যে ওয়াদা ছিল 71 সালের 17 এপ্রিলের ঘোষণাপত্রে, এই মুক্তির লড়াইতে বলা ছিল যে আমার যে রাষ্ট্র, এই রাষ্ট্র হইতে হবে 3টা মূলনীতির উপরে ভিত্তি করে, যেটা ভাই বলছেন যে এই রাষ্ট্রটা কিভাবে চলবে, যে উই দ্য পিপল বলা হচ্ছে, হিয়ার বাই প্রপোজ ফর এ ফ্রি, ইন্ডিপেন্ডেন্ট এন্ড ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, উই শ্যাল বি গভর্নড বাই ইকুয়ালিটি, হিউম্যান জাস্টিস, হিউম্যান ডিগনিটি এন্ড সোশ্যাল জাস্টিস। আমাদের ঘোষণাপত্রে লেখা আছে যে আমাদের স্বপ্নদ্রষ্টারা পরিষ্কার করে বলেছেন যে পাকিস্তান রাষ্ট্রটা কারা বানিয়েছে? বাঙালি মুসলমানরা বানাইছে। আজকের পাকিস্তানিরা বানায় নাই, কিন্তু বাঙালি নিম্নবর্ণের হিন্দুরা বানাইছে। যোগেন মন্ডলের নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ নিম্নবর্ণের হরিজন নমশূদ্ররা মিলে এই রাষ্ট্র বানাইছে। যারা রাষ্ট্র বানাইলো, যেই মাওলানা ভাসানী, যেই শেখ মুজিবুর রহমান, যেই সোহরাওয়ার্দী, এই মানুষগুলো 24 বছরের ব্যবধানে সেই রাষ্ট্রকে কেন তালাক দিল? আমার বানানো ঘর, আমি কেন কখন বলি যে এই ঘরে থাকবো না, যা তোদেরকে দিয়ে দিলাম? কারণ ওই রাষ্ট্র বানানোর যে একটা আকাঙ্ক্ষা ছিল, আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্নগুলো নতুন করে গড়বার একটা প্রত্যয় আসছে। মুন্না ভাই জিজ্ঞেস করছে 71 আর 24-এর প্যারালাল কি, কোথায় দেখেন মিল অমিলের জায়গা? মিল অমিলের জায়গা হচ্ছে 47 যে কারণে 71-এর জন্ম দিয়েছে, ঠিক 71 সেই কারণে 24-এর জন্ম দিয়েছে। একই জিনিস। আমার স্বপ্ন, আমার আকাঙ্ক্ষা পূরণ হয় নাই। যে আমি একটা, আপনি তখন রেস্টুরেন্টে খাইতে যান, আপনি দেখলেন যে, শুনলেন এখানে ভালো বিরিয়ানি করে, আপনি খাইলেন, দেখলেন যে বিরিয়ানি মজা লাগে নাই, তখন আপনি কি করবেন? ওই দোকানে আবার দ্বিতীয়বার বিরিয়ানি খাবেন না? কিন্তু আপনারা 53 বছর ধরে একই দোকানে বিরিয়ানি খাচ্ছেন, খাচ্ছি না আমরা সবাই মিলে? আপনি জানেন যে এই বিরিয়ানিটা পচা, এই বিরিয়ানিটা মুরগির গোশত দিয়ে তৈরি করা হয় নাই। কয়দিন আগে দেখছেন না ভেজালে কাচ্চু ভাই এর ধরছে, রং খাইতে বলছে না? তো যেই রং সে নিজে খায় না, কিন্তু মানুষকে খাওয়ায়। তাহলে আমরা তো এই কাজটাই করতেছি। আমি জানি এই মানুষগুলো খারাপ, আমি জানি এদেরকে দিয়ে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আমরা এই দলে দলে আবার তাদের পিছনে মিছিল দিচ্ছি, স্লোগান দিচ্ছি, অটো নিচ্ছি, টাকা নিচ্ছি, রকেট বিকাশ করছি, ফুসপানি খাওয়ায়া খাওয়ায়া সেই মানুষগুলোকে আবার নির্বাচিত করছি। অতএব দায় কি শুধু ওই খারাপ মানুষগুলো না? এই যে নীরব ভালো মানুষদের কথা বলছেন, এই নীরব ভালো মানুষদেরও দায় আছে। আমরা চাচ্ছি জনগণের ভিতরে এই চৈতন্যটার একটা রেনেসা হওয়া দরকার বাংলাদেশে, যে আমার মন মানসিকতা, আমার মনোজগতে একটা রেনেসা হওয়া দরকার, একটা বিপ্লব হওয়া দরকার, চিন্তার উৎকর্ষতা হওয়া দরকার, যে আসলে আমি কি চাই, এই রাষ্ট্র কেন বানিয়েছিলাম, বারবার কেন বানালাম। পলাশির যুদ্ধের যে শিক্ষা, জমিদারি প্রথার যে শিক্ষা, 190 বছরের ব্রিটিশ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার এই
জমিনের আন্দোলন, লড়াইয়ের, সংগ্রামের ইতিহাসের সাথে আমার কানেকশন, আমার সম্পর্ক। এই জন্য 71 বলেন, 24 বলেন, 47 বলেন, 90 বলেন, আমার প্রত্যেকটা হচ্ছে আমার শত শত বছরের মুক্তির লড়াই। এই লড়াইয়ের সাথে কোনো বিভেদ নাই। এটা শুধুমাত্র প্রজন্মের পরিবর্তন, ব্যানারের পরিবর্তন হয়েছে। এক প্রজন্ম, আমার বাবা এক জায়গায় যুদ্ধ করেছে, আমার দাদা একটা যুদ্ধ করেছে, আমরা 24-এ যুদ্ধ করেছি। আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমরা ফেল করি, তারা আবার যুদ্ধ করবে, আবার লড়াই করবে, আবার মাঠে নামবে। এটাই হচ্ছে পৃথিবীর লড়াইয়ের ইতিহাস। ইতিহাস এইভাবেই তৈরি হয়, অধিকারের ভিত্তিতে, নাগরিকত্বের ভিত্তিতে। তো এইটা হচ্ছে এবি পার্টির রাজনীতির মোদ্দা কথা। আমরা দেশটাকে কল্যাণ রাষ্ট্র করতে চাই। এই জন্য আমরা শুরুতেই বলেছি, আমরা কি দিয়ে রাজনীতি করব? সমস্যা সমাধানের রাজনীতি, যেটা আমরা বারবার বলছি। যেটা জনগণের কষ্ট, ওইটা সমাধান করা হচ্ছে আমার রাজনীতি। যেটা জনগণের ভোগান্তি, সেটা দূর করা হচ্ছে আমার রাজনীতি। যেখানে যেখানে রাস্তা নাই, রাস্তা করে দেওয়া হচ্ছে আমার রাজনীতি। যেখানে যেখানে ব্রিজ নাই, সেটা ব্রিজ করে দেওয়া আমার রাজনীতি। যেখানে যেখানে মাদকের ব্যবসা আছে, সেই ব্যবসা বন্ধ করা আমার রাজনীতি। মানুষের যা যা কষ্ট, এই কষ্টকে অ্যাড্রেস করাই হচ্ছে নতুন প্রজন্মের রাজনীতি। এবং আমরা বোধ করছি এই রাজনীতিটাই বাংলাদেশকে বদলে দিতে পারবে। বাংলাদেশে পুরাতন বংশীয় পরিবারের রাজনীতি ন্যূনতম কোনো পরিবর্তন করতে পারবে না। কেউ যদি এটা মনে করে থাকেন, আপনারা এখনো পুরাতন আমলে বাস করছেন। বাংলাদেশ বদলে গেছে। 24 শুধু না, আপনি দেখেন গত 17-18 সালে, গত 16 বছর ধরে আমরা রাজনৈতিক কর্মীরা বারবার তো বলেছি, নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। কই আমরা সফল হই নাই তো? আমাদের পিছনে মানুষ নামে নাই তো? রাজনৈতিক দলের ব্যানারে তো ওই দলের নেতাকর্মীরাও নামে নাই। ছেলেপেলেদের ব্যানারে কেন নামলো? কারণ সিম্পলি দেশের মানুষ আমাদের রাজনৈতিক দল এবং কর্মীদেরকে বিশ্বাস করে, টাউট মনে করে, আমাদেরকে বদমাইশ, বাটপার মনে করে। দেখবেন মাঝে মধ্যে আমি বলছি না যে রাজনীতিবিদদেরকে বাটপার বললেন বা স্টাফওয়ার, তা আমাকে সহ বলতেছে। আমাদের পুরো কালেকটিভলি রাজনৈতিক নেতাকর্মীদেরকে জনগণ খারাপ মানুষ মনে করে, এবং খারাপ মানুষ মনে করে বলেই প্রত্যেকটা পরিবারের বাবা মা তার ছেলে মেয়েকে বলে রাজনীতি করবি না। খেয়াল করে দেখেন, আপনারাও বলেন আপনার ছেলে মেয়ে বিসিবি যাবি না, কোনো প্রোগ্রামে যাবি না। কেন করে? আপনারা কি আপনার ছেলে মেয়েকে স্কুলে যাইতে নিষেধ করেন, নামাজে যাইতে নিষেধ করেন, ওয়াজ মাহফিলে যাইতে নিষেধ করেন, তো রাজনীতি করতে নিষেধ করেন কেন? কারণ আপনি বিশ্বাস করেন যে রাজনীতি খারাপ মানুষরা করে। তাহলে যেই দেশের মানুষ বিশ্বাস করে রাজনীতিবিদরা হলো খারাপ, সেই দেশে ভালো মানুষরা কেন রাজনীতিতে আসবে, রাজনৈতিক দলের পিছনে আসবে? কিন্তু এইটা আবার একটা অজুহাতও না আসলে পরিবর্তন কিভাবে হবে সেটাও মাথায় রাখতে হবে। আমাদেরকে সুজন দিয়ে কাজ করছে বদিউল আলম মজুমদারদের নেতৃত্বে, যে পলিটিক্যাল জেনারেশন তৈরি করা, যেটা বদিউল আলম মজুমদার বারবার বলে, যে একটা নীতিবান জনগোষ্ঠীকে রাজনীতিতে কিভাবে উদ্বুদ্ধ করা যায়। তো এবি পার্টি এর জন্য আমাদের রাজনৈতিক স্লোগান হচ্ছে জাতিকে সিম্পলি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি উপহার দেওয়া। এবং এই জন্য আপনারা যারা আমার পলিটিক্স 4-5 বছর ধরে ফলো করছেন, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এত পরিমাণে ইস্যুর উপরে ব্রিফ করে নাই যেটা এবি পার্টি এবং আমরা করেছি। আপনারা দেখবেন ভ্যাট বলেন, পল্লী বিদ্যুৎ বলেন, জিনিসপত্রের দাম বলেন, গ্যাস বলেন, কুইক রেন্টাল লুটপাট বলেন, বেলি রোডে আগুন বলেন, যা বলেন, প্রত্যেকটা ইস্যুতে আলাদা করে ব্রিফিং করে রাষ্ট্রকে শুধু সমালোচনা করা না, বিকল্প আমরা বলেছি 14 দফা, 15 দফা, 20 দফা, 21 দফা। এবং আপনারা দেখেছেন যে গত অক্টোবর মাসে আমরা আমাদের দলের পক্ষ থেকে বিচার বিভাগের সংস্কার নিয়ে 15 দফা প্রস্তাব দিয়েছি। এই প্রস্তাব নিয়ে আমি চিফ জাস্টিস, অ্যাটর্নি জেনারেল, আইন উপদেষ্টা সবার সাথে কথা বলেছি। ইতিমধ্যে 4-5টা দফা তারা অলরেডি বাস্তবায়ন করে ফেলেছে। আপনারা দেখেছেন যে হাইকোর্টের বিচারপতি নিয়োগের কোনো রুলস ছিল না, এটা করা হয়েছে, কমিটি করা হয়েছে। তারপরে হচ্ছে সংস্কার কমিশন আমাদের প্রত্যেকটা প্রস্তাব নিয়েছে, তারা অলরেডি জমা দিয়েছে, এগুলো বাস্তবায়ন করবার জন্য। মাফ করবেন। তো সেই জায়গাতে আমরা বলছি যে বাংলাদেশে একটা রেনেসার রাজনীতি লাগবে। পুরাতন রাজনীতি এটার সমাধান করতে পারবে না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে আপনাদের সাথে মত বিনিময়ের আমার লক্ষ্য হচ্ছে এটাই, যে আপনাদের মাধ্যমে আমরা দেশের মানুষকে, বাবুগঞ্জের, মুরাদির মানুষকে, উদিরপুরের ভাই বোনদেরকে জানাতে চাই যে কেন এবি পার্টির রাজনীতিটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ। এছাড়া বাংলাদেশে কোনো নতুন রাজনীতির প্রস্তাবনা নাই। দেশের যেহেতু 65% জনগোষ্ঠীর বয়স 35-এর নিচে, এবং যারা কখনো ভোট দেয় নাই গত 16-17 বছরে, আমরা আশাবাদী যে বাংলাদেশের চিন্তার রাজনীতির পরিবর্তন হয়ে গেছে।
প্রথম আলো একটা রিপোর্ট করেছে, আপনারা দেখেছেন যে কয়েকটা রাজনৈতিক জরিপ হয়েছে। বড় দলগুলোকে যারা আমরা অনেক বড় মনে করি তাদের ভোটের পার্সেন্টেজ দেখেছেন 16%, 11%। ভোট দেওয়ার ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই নাই, অথবা আমি যাকে ভোট দিব আমি এখনো বলতে চাই না। এই শতাংশটা 61%। খেয়াল করছেন আপনারা সাংবাদিকরা যে মানুষের মনোজাগতিক কিভাবে পরিবর্তন হয়ে গেছে। এটা আগের জমানার 35, 40, 30, 35, 31, 37 এই জরিপে নাই বাংলাদেশ। বাংলাদেশ একটা ভিন্ন বাংলাদেশে চলে গেছে। এই বাংলাদেশকে 70 সালের মুসলিম লীগ বুঝতে পারে নাই বলেই 70 সালের নির্বাচনে সে শুধু হারে নাই, 71-এ যুদ্ধ হয়েছে, বাংলাদেশ থেকে মুসলিম লীগ নাই হয়ে গেছে। এই বাস্তবতাকে আওয়ামী লীগ গত 16 বছরে 2 পয়সার দাম দেয় নাই, যে বাংলাদেশে মনোজাগতিক পরিবর্তন হয়ে গেছে, আওয়ামী লীগ নাই হয়ে গেছে গণঅভ্যুত্থানে। এই বাস্তবতাকে 72 থেকে 75-এ শেখ মুজিব দাম দেয় নাই বলে শেখ মুজিব নাই হয়ে গেছে। পলিটিক্স হচ্ছে এইটাই। আমরা যারা রাজনীতি করছি, আমরা যদি দল আকারে এবং কর্মী আকারে এই বিশাল জনগোষ্ঠীর ভাবনা, আকাঙ্ক্ষা, স্বপ্নকে না বুঝি এবং বোঝার চেষ্টা না করে, আমাকে না বদলাই, আমার পলিসি চেঞ্জ না করি, আমার সংস্কারের আকাঙ্ক্ষাগুলোকে সামনে না গিয়ে না যাই, আমরাও একসময় নাই হয়ে যাব। এটাই দুনিয়ার নিয়ম, এটাই জোয়ার ভাটার জীবন। এই জন্য আমরা এবি পার্টি ভোট করছি। তরুণদের যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা 24-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তির লড়াই, 47-এর পাকিস্তান আন্দোলন, জমিদার প্রথা বিলোপ, এই সবগুলা জায়গায় যেটা ছিল, মোদ্দা কথা হচ্ছে নাগরিক অধিকার, বৈষম্যর বিরোধিতা। আমরা সবাই ভালোভাবে বেঁচে থাকতে চাই, আইনের শাসন চাই। আমরা চাই বাংলাদেশটা বাংলাদেশ হোক, জনগণের রাষ্ট্র হোক। যেই রাষ্ট্রে যে আপনারা বললেন না সমালোচনা করবেন, অবশ্যই করবেন, করতেই হবে। আমার যত 2 নম্বরে 9 নম্বরে, শুধু আমার না, আমার দলের নেতা কর্মীদের ভালোভাবে ইনভেস্টিগেট করে বলবেন, কাউকে ছাড় দিবেন না। দেশের স্বার্থে করতে হবে আমার সমালোচনা। যেদিন আমার সমালোচনা আপনারা করতে পারবেন না, সেদিন আসলে আপনারা সবাই মিলে আমাকে হত্যা করলেন, আমার রাজনীতি সেদিন শেষ হয়ে যাবে। এটাই হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রের রাজনীতি। আমার সমালোচনা করতে পারতে হবে, এবং আমার দলের নেতা কর্মীদেরকে বলেছি আমার সাথে দ্বিমত করতে পারতে হবে, আমাকে চ্যালেঞ্জ করতে পারতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ থাকবে না। এটাই গণতন্ত্র। সবাইকে সমালোচনা করতে পারতে হবে, বাট অনুরোধ হচ্ছে মানে হাওয়াই মিঠার মতো সমালোচনা করা যাবে না। যে আমি সেনাপতিকে ওই কথা বলছি কিনা, বলি নাই। আমি একটা গালি বকা দিচ্ছি, আপনার যেটা ভাই রেফার করছে উত্তর দিয়ে দিই। ক্যান্টনমেন্ট উড়াই দেওয়ার কথা বলছি না, বলছি, কথা সত্য। তারপরে প্রেসিডেন্ট চুপ্পুকে একটা খারাপ কথা বলছি, এটা সত্য, কিন্তু সেনাপ্রধানকে ওই গালিটা দেই নাই। মিডিয়া কি করেছে, চুপ্পুর আগে ওই যে কথাটা বলছি ওইটা কেটে নিয়ে সেনাপ্রধানের আগে যোগ করে দিচ্ছে। এখন কোন দিন কথাটা বলা, বক্তব্যটা কোন দিনের? 5ই আগস্ট বিকালবেলা যখন বক্তব্য দিচ্ছি, তখন যাত্রাবাড়িতে গণহত্যা চলছে, তখন রামপুরা ব্রিজে বনশ্রীতে গণহত্যা চলছে, তখন সাভার আশুলিয়াতে আমার ভাইদেরকে লাশ পোড়ায় মারতেছে। সেই দিনকার আপনি কি আজকের মতো সুশীল কথা আমার কাছ থেকে আশা করতে পারেন? আমার 1400 লাশ মর্গে পড়ে আছে, আমার 117 জনকে আপনার গণকবর দিচ্ছে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরে। আপনি কি আমাকে সেদিন থাকেন আমি ভদ্র ভাষায় কথা বলবো? এটা ইনসাফ না। আমাকে তো মুক্তির লড়াইয়ের পক্ষে থাকতে হবে। আজকে দুজনের শহীদের কবর জিয়ারত করে আসছি, আপনাদের এখানকার ছেলে শান্ত এবং রাকিবের কবর জিয়ারত করে আসছি। যারা যে 5 তারিখে শহীদ হইল রাকিব ছেলেটা, আমি যদি সেদিন সুশীল বক্তব্য দেই, তাহলে রাকিবের রক্তের সাথে বেইমানি করা হবে না? ঠিক। এইটা মাথায় রাখতে হবে যে আমি যুদ্ধের সময় যে কথা বলছি, এটাকে আপনি শান্তির সময় এনে আপনি কাটপেস্ট করে কথা বলাটা ন্যায্য হবে না। এখন আপনি বলতে পারেন যে ভাই ওই গালিটা না দিলেও তো পারতেন, হ্যাঁ ওইটা বলতে পারেন। তো সেই বাস্তবতায় আমি বোধ করছি যে আমার সমালোচনা করার অধিকার থাকতে হবে। আপনাকে জানতেও হবে যে আমি কেন, কোন প্রেক্ষাপটে এই বক্তব্যটা দিয়েছি। ভাই বলেছেন যে আপনার 16 ডিসেম্বরের কথা, 16 ডিসেম্বরের কথা মাথায় রাখেন। 16 ডিসেম্বর সকালে নরেন্দ্র মোদী একটা টুইট করছে, এক্সে একটা বক্তব্য দিয়েছে যে বাংলাদেশের বিজয়ে, স্বাধীনতা যুদ্ধে ভারতের কি অবদান, তাদের 3500 সোলজার মারা গেছে। বাংলাদেশের স্বাধীনতাটা মানে এটা সামারি হচ্ছে যে আমি তোমাদেরকে স্বাধীন করে দিছি, আমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিল, এটা তার রক্তের প্রতি বেইমানি করা হবে না। এই ধরনের একটা কথা যদি কেউ বলে আমাকে, এখানকার যারা শত শত মুক্তিযোদ্ধারা আছেন, 62,000 68,000 মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন, এই যে আমাদের ডজন ডজন শত শত সেনাবাহিনীর কর্মকর্তারা যুদ্ধ করেছেন, আমাদের জেড ফোর্স, আমার জেনারেল ওসমানী, আমার একে খন্দকার, আমার শহীদ জিয়া, আমার মেজর জলিল, এই প্রত্যেকের
বিশিষ্ট জাহাঙ্গীর, এদের সবার রক্তের প্রতি বেইমানি করা হবে না? যদি এটা বিশ্বাস করি যে ভারত আমাকে স্বাধীন করে দিয়েছে, আপনি সর্বোচ্চ বলতে পারেন আপনাদের মুক্তির লড়াইতে আমরা সহযোগিতা করেছি। এখন সেই দিন আমাকে তো আমার দেশকে, আমার লাল সবুজের পতাকাকে বাঁচানোর একটা আমার একটা আছে না, আমার দায়িত্ব আছে না? আমার মুক্তির লড়াইয়ের গল্প তো আমাকে বলতে হবে। সেই বাস্তবতায় দেখেন এবং আমাদের একটা সিরিমনি দেখেন, এবং একই টাইম মনে রাখবেন 16 তারিখের এক সপ্তাহ আগে বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে একটা জুম মিটিং হয়েছে। এই জুম মিটিং এর পিছনে, ভারতের সেনাপ্রধানের সাথে পিছনে ওই 16ই ডিসেম্বরের ছবিটা, যে সারেন্ডার সেরিমনি আছে, ওই ছবিটা টানানো ছিল, যেখানে আমাদের জেনারেল ওসমানী ছিলেন, আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক উনি না। আমাদের পাকিস্তানের সোলজাররা যদি আত্মসমর্পণ করে সেখানে ওসমানীকে থাকতে হবে না? অবশ্যই। ওসমানী, মেজর জেনারেল ওসমানী সিলেট থেকে বিমানে ঢাকার পথে রওনা হয়েছেন, ভারতের সোলজাররা সেই হেলিকপ্টার বরাবর গুলি করছে, ওনার গুলি পায়ে লাগছে, উনি মারা যান নাই, ওই বিমান বিধ্বংস হয়েছে সিলেটে। তাহলে কেন উনি ওখানে থাকলেন না? আপনি বিকালে করতেন, পরের দিন করতেন, ওনাকে হাসপাতাল থেকে এনে 16 তারিখেরটা 17 তারিখে করলে কি আমাদের বিজয় একেবারে উল্টাপাল্টা হয়ে যাইতো, সারেন্ডার সেরিমনিটা? তাহলে আমার প্রধান সেনাপতি সেখানে নাই কারণ এই প্রশ্নটাকে আমি তুলতে পারি না? অবশ্যই, কারণ যুদ্ধ তো আমার লোকরাও করছে, আমার সোলজাররা করছে, আমার সেনা সদস্যরা করছে। থার্ড হচ্ছে 16 তারিখে আপনার কলকাতার যে ক্যাবিনেট সেক্রেটারি, এই ক্যাবিনেট সেক্রেটারির অধীনে বাংলাদেশের 19টা মহকুমা ছিল, আপনারা জানেন এতগুলো জেলা ছিল না, 19টা মহকুমা ছিল। এই 19টা মহকুমাতে 19 জন ডিসি অ্যাপয়েন্ট করা হয়েছে ভারতের, তাদেরকে নিয়ে কলকাতায় মিটিং হয়েছে এবং তাদেরকে দায়িত্ব বুঝাই দিচ্ছে কে কোন জেলার দায়িত্ব নেবে। সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এটিএম শামসুল হুদা, তার লেখা পড়েন, সে তখন নতুন জুনিয়র অফিসার, সিএসপি অফিসার ছিলেন মোমেন শাহিতে ভারতের ডিসি আসছে দায়িত্ব বুঝে নিতে, তাদের বাঙালি অফিসারকে ডাকা হয়েছে আপনার গেস্ট হাউসে, যে সার্কিট হাউস থাকে, দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য। সিলেটে গেছে, বিভিন্ন জেলায় গেছে। আমার দেশ স্বাধীন করছে কি অন্য দেশের ডিসিএসপি দিয়ে দেশ চালানোর জন্য? তাহলে এই সকল বাস্তবতায় যেখানে দেখবেন, আমি শেখ মুজিবের কিন্তু অনেক সমালোচনা করি, কিন্তু একটা প্রশংসাও করি। 72 সালে উনি সরাসরি 10 জানুয়ারি কি বাংলাদেশে আসছেন? ভারত হয়ে আসছেন। দিল্লিতে উনি গান্ধীকে কি বলছেন? আমি অনেক কৃতজ্ঞ আপনাদের উপরে, আপনারা আমাদেরকে সাহায্য করছেন, আমরা স্বাধীন হয়েছি, বাট আপনার সোলজার ইমিডিয়েটলি দেশ থেকে তুলে নিয়ে আসবেন। শেখ মুজিবের 1000টা সমালোচনা আছে, কিন্তু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করছে, এটাও আমি বলেছি। কারণ সেনা হইলে আজকে বাংলাদেশ ইন্ডিয়ার কলোনিতে পরিণত হতো। তাহলে এই যে সোলজাররা চলে আসলো, আপনার 19শে মার্চ সম্ভবত তাদেরকে বিদায়ী কুচকাওয়াজ দেওয়া হয়েছে, আপনার 72 সালের 19শে মার্চ, এবং পুরোটা চলে যেতে যেতে আপনার 30শে মার্চ এপ্রিলের সময় হয়ে গেছে 72 সালে, যখন ভারতের সব সোলজাররা চলে গেছে এবং যাওয়ার পথে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আমাদের সরঞ্জাম, আমাদের ব্যবসা বাণিজ্য, টয়লেট পর্যন্ত খুলে নিয়ে গেছে, বেন্টলি গাড়ি নিয়ে গেছে, রাস্তায় যে গাড়ি পাইছে, এগুলোর প্রতিবাদ করার কারণে মেজর জলিলকে গ্রেফতার করা হয়েছে খুলনায়। তাহলে প্রশ্ন হচ্ছে, আমি কি 16 ডিসেম্বর আমার বিজয় আসলে হয়েছিল? আমি বিজয় দিবস মানি না তা বলি নাই, আমি বলেছি 16ই ডিসেম্বর আমার জেনুইন বিজয় হয় নাই। আমি বোধ করি আমাদের একটা নতুন বিজয় দিবস বের করা দরকার, যেটা 30শে মার্চ হইতে পারে, যেটা 19শে মার্চ হইতে পারে, যেদিন আমাদের এখান থেকে সকল ভারতীয়রা চলে গেছে, বাংলাদেশের টোটাল প্রশাসন বাংলাদেশিদের নিয়ন্ত্রণে আসছে। যুদ্ধের পরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা থানার ওসির দায়িত্ব নিয়েছিল ভারতীয়রা। এই টোটাল প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে আমি একটা আলাপ প্রস্তাব করেছি জাতির কাছে। আমার কথা বলার রাইট থাকতে হবে না? আমি একটা তর্ক তুলতে পারবো না যে এই বাস্তবতায় আমার দেশের যদি জেনুইন বিজয়কে আপনি হাইলাইট করতে চান, যেটাকে নিয়ে ভারত আমাকে খেলবে না প্রতি বছর, সে প্রতি বছর আমাকে মনে করাই দেবে 16 ডিসেম্বরের কথা, প্রতি বছর মনে করাই দেবে যে তোমার আমি স্বাধীন করছি। কিন্তু আপনি যদি এটা 30শে মার্চ পালন করেন, 19শে মার্চ পালন করেন, সে মনে করা দিতে পারবে না? আত্মসমর্পণের ছবিটা দিয়ে আমাকে বলতে পারবে এই তোমারে আমি স্বাধীন করে দিছি? বলতে পারবে না। তো এখন এটা আমি বলছি না যে আমি গেলে এটা করে ফেলবো, কালকে করে ফেলতে বলি নাই, বলেছি দেশের মানুষকে সবাই মিলে আপনারা তর্কটা তোলেন, আমার কথায় যুক্তি থাকলে আপনারা বিবেচনা করবেন, যুক্তি না থাকলে প্রত্যাখ্যান করবেন, কোনো সমস্যা নাই তো। এটাই তো গণতন্ত্র। আমাদের সবার সব বিষয়ে তো একমত হওয়া জরুরি না, কিন্তু সবাইকে কথা বলার মতো স্পেস দিতে হবে যেন আমরা একের সাথে অপরের দ্বিমত করতে পারি।
আর কোনো বিষয় বাকি আছে? আমাদের সময় চলে যাচ্ছে। ভাইয়া যে প্রশ্নটা করছিল, আপনি যে এত বোল্ডলি কথা বলেন, এটা আসলে ক্ষমতার উৎসটা কি, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে এই যে ডক্টর ইউনূসের সাথে অনেকে থাকার জন্য বেশি দিন করতেছে বলতেছে, এইটা ব্যাপারে আপনি বল ফেলো ভাই। যে অনেকেই নির্বাচন নিয়ে অনেক কথা বলছে, অনেকে সংস্কারের পর নির্বাচন চাচ্ছে, অনেকে এখনই নির্বাচন চাচ্ছে, অনেকে আবার প্রথমে সংসদ নির্বাচন চাচ্ছে, পরে স্থানীয় নির্বাচন চাচ্ছে। এটা নিয়ে একটা মতবিরোধ রয়েছে। আপনি আসলে আর আরেকটা বিষয়, এই যে এবি পার্টিটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে, এটা কারা? আমরা এত জানি এবি পার্টিটা প্রতিষ্ঠিত হয়েছে ব্যারিস্টার রাজ্জাক, এটা জামাত থেকে আলাদা হয়ে তারপরে এই পার্টিটা হয়েছে। এই বিষয়ে এই প্রশ্নের উত্তর মানে আমি 100 বার দিয়ে ফেলছি। স্থানীয় সরকার বিষয়ে আমি অসংখ্যবার কথা বলেছি। যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে, নতুনটা নিয়ে কথা বলি, একটা বাবুগঞ্জ দিয়ে কথা বলবো এরপর। ভাই যেটা বলছে সাহসের উৎস, দেখেন আমি একটু আগে থেকে ওইটা ডানপিটি টাইপের মানুষ ছিলাম, বাবাও তাই ছিল। আর হচ্ছে যে এখন পর্যন্ত মানে আমাকে মানে বিব্রত করার মতো কোনো কাজ আমি করিনি এখন পর্যন্ত। আমার জীবনের আমি সবচেয়ে অভাবী সময়ে আমি এখন কাটাচ্ছি ব্যক্তিগতভাবে। যেই সময়টাতে আমি কোর্টে সবাই দিলে মিনিমাম আমার 5 থেকে 10 লাখ টাকা ইনকাম করার সুযোগ আছে, সেখানে আমাকে বাসে চড়তে হয়। তো আমাকে তো আপনি এক্সপোজ করতে পারবেন না খুব ইজিলি। তো দোয়া করেন যেন আল্লাহ তাআলা এই অভাবী হালতের ভিতরে সততা মেনটেন করে যেন আমি রাজনীতিটা করে দিতে পারি। এইটাই সম্ভবত একমাত্র কারণ, এছাড়া আর কোনো নয়। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি আল্লাহ বিশ্বাসী মানুষ। ওই বুলেটে নাম লেখা থাকলে ওটা আপনি ঠেকাইতে পারবেন না। পৃথিবীর প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টারও বুলেট থেকে বাঁচতে পারে নাই। আমাদের দেশের দুজন জনপ্রিয় প্রেসিডেন্ট মানে হত্যার শিকার হয়েছে। ভারতে তো অনেক হয়েছে, শ্রীলঙ্কাতে, পাকিস্তানে। সো ওইটার চিন্তা আমি করে কথা বলি না। আমি মনে করি যে রাষ্ট্রকে রাষ্ট্র বানানোর, আমার দেশের মানুষকে নাগরিক বানানোর একটা দায় আছে। এই রাষ্ট্র ক্লাস 5 থেকে আমাকে বিনা পয়সায় পড়াইছে। আমি বৃত্তি পাইছি 5-এ, 8-এ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি তো কোনো টাকা দিই নাই এই রাষ্ট্রে। তো এই রাষ্ট্রে এই টাকাটা কে দিছে? আমার কৃষক দিছে, আমার টং দোকানদার দিছে, আমার গরিব মানুষ দিছে, আমার ফকির মিসকিনরা দিছে। তো যেই রাষ্ট্র আজকে আমাকে এই পর্যায়ে নিয়ে আসলো, আমি তো বড়লোকের ছেলেও না। আমি ইংল্যান্ডে গিয়েও ইনকাম করে লেখাপড়া করেছি। আমার কোর্স 4 বছরের কোর্স শেষ হইতে 8 বছর লাগছে। নট বিকজ যে আমি ভালো ছাত্র ছিলাম না, আমি আমার জেনারেশনের সবচেয়ে ভালো ছাত্রদের একজন। তারপর কেন 8 বছর লাগছে? কারণ আমাকে সেমিস্টার ড্রপ দিতে হয়েছে। 1 সেমিস্টার পড়ছি, আর 1 সেমিস্টার কাজ করছি, করে ইনকাম করে আমাকে বাড়িতে টাকা পাঠাইতে হয়েছে, আমাকে টিউশন ফিস দিতে হয়েছে। সেই বাস্তবতায় আমরা বোধ করছি যে বাংলাদেশে এই ন্যূনতম সততার জায়গাটা ধরে রেখে যেন পলিটিক্সটা করতে পারি। তো সেখানে আমার জায়গা থেকে আমি আমার প্রতি চেষ্টা করছি আর কি। দ্বিতীয় প্রশ্ন কি বলছেন? আচ্ছা, দেখেন সরকার নির্বাচন কোনটা আগে হবে না হবে এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে যেটাই করেন দুইটা জিনিসকে এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা, কারণ তারা গত 16-17 বছর ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ছিল এবং তাদের অনেক ত্যাগ কোরবানি আছে। দ্বিতীয়ত হচ্ছে গণ অভ্যুত্থানের তরুণদের আকাঙ্ক্ষা, কারণ দিন শেষে গোলটা কিন্তু সে করছে। আপনি ওই রোনালদো আর মেসি 87 মিনিট পর্যন্ত বল নিয়ে দৌড়াইছে কিন্তু গোল করতে পারে নাই। একটা সাবস্টিটিউট প্লেয়ার দেখবেন হুট করে আইসা 2 মিনিটে গোল করে ফেলে। এই ছেলেপেলেরা তো গোল করে ফেলছে। অতএব তার আকাঙ্ক্ষা যেভাবে গুরুত্বপূর্ণ, রাজনৈতিক দলের প্রত্যাশাটা গুরুত্বপূর্ণ। আমরা বোধ করছি ঐক্যমত কমিশনকে আমরা বলেছি, আমাদের সাথে 7 তারিখে আবার মিটিং আছে, যে আমরা আবার বলবো যে এই আকাঙ্ক্ষা, প্রত্যাশা, স্বপ্ন সবগুলোকে মিলায়ে সংস্কার, বিচার, নির্বাচন, এই প্রত্যেকটা জিনিসকে অ্যাকোমোডেট করা দরকার আমাদের। এটাই হচ্ছে কালেকটিভ প্র্যাগম্যাটিজম, সম্মিলিত বাস্তববাদীরা যেটাকে বলি আর কি, যে সবাইকে নিয়ে রাজনীতি করবার জায়গা। বাবুগঞ্জের ব্যাপারে একটু কথা বলে শেষ করি। বাবুগঞ্জ বলে দিই, কমন কিছু সমস্যা দেখলাম সব জায়গায়। প্রত্যেকটা গ্রামে মহল্লায় কিছু ছ্যাঁচড়া টাইপের লোক আছে। ও দেখবেন ওইখানে ধান কাটার সমস্যা করতেছে, ও এখানে খাল ব্লক করে সেচ দিচ্ছে, এরপরে হচ্ছে জমি দখল করতেছে, মিথ্যা মামলা করতেছে, সালিসির নামে ভোগান্তি করছে। আমার বর্গাদার চাষি 30 বছর ধরে বর্গা চাষ করছে, আমার জমি দখল করে দিচ্ছে, বাড়ি থাকি না, এবং অন্য জমিতে আবার চাষ করতে দেয় না। সে দাবি করতেছে ওই জমি তাদের বাপদাদাদের নাকি একসময় ছিল, রেকর্ডেড প্রপার্টি আমাদের ফ্যামিলি। তাহলে এখন চিন্তা করেন, তাকে ডিল করা তো আমার জন্য সহজ, কিন্তু এই নিউজটা যখন আপনাদের পর্যন্ত পৌঁছবে তখন কি হবে? ক্ষমতা দেখাইলেন ব্যারিস্টার ফুয়াদ, ব্যাপারটা এরকম হয়ে যাবে না? আমি চাষ করতে দিচ্ছি, খাইতে দিচ্ছি জমি, থাক।
এটা আইনি প্রক্রিয়াতে একটা স্লো প্রসেসে আমি ডিল করব। এই বাস্তবতাটা দেখলাম প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মহল্লায় কমন সমস্যা। দ্বিতীয় সমস্যা দেখলাম আপনার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আমার গ্রামের রাস্তাটা যারা মাধব পাশা চেনেন, আমি সেই ইংল্যান্ডে যাওয়ার আগে সেই 2000-2001-এ সেখানে ইট বিছানো ছিল। গত কয়েক মাস আগে দেখলাম আপনার খুবই লো কোয়ালিটি টায়ার করে দেয় না, টায়ার করে একটা ফ্ল্যাট করে দিয়ে আসছে। এই যে বৃষ্টি আসতেছে 3 মাসের ভিতরে এটা ভেঙে যাবে, নিশ্চিত থাকেন। আমি যতগুলা লোকাল রাস্তা দেখলাম, মাধব পাশা 3 মোড় থেকে লাফাদির দিকে যাওয়ার রাস্তা, তারপর মাধব পাশা ব্রিজ পার হয়ে মুসুরিয়া ওইদিকে যাওয়ার যে রাস্তা, 20-30 বছর ধরে ইটের রাস্তা। নোমান ভাইরা বললেন একই অবস্থা, ওনাদের এলাকার রাস্তা আপনাদের সব এলাকার রাস্তাও একই রকম। প্রত্যেক জায়গায় ইট লাসা আছে, ইট ভাঙতেছে, ইট লাচে, কিন্তু আপনার দেয় না ভালোভাবে এটাকে যে সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে একটা ভালো রাস্তা করবে সেটা করছে না। তো ওভারঅল ডেভেলপমেন্টের অবস্থা খুব খারাপ। মুলাদি এবং বাবুগঞ্জে দেখলাম স্বাস্থ্যসেবার অবস্থা খুবই খারাপ, একদম টোটাল লজিস্টিক্স ফেল করেছে। ডাক্তাররা নিয়মিত আসেন না, নার্স নাই, পর্যাপ্ত স্টাফ নাই, যাচ্ছে তাই বাস্তবতা তৈরি হয়ে আছে। কেদারপুরের এখানে সমস্ত একটা ব্রিজের দাবি আছে শুনলাম, এবং মিরগঞ্জে একটা ফেরি আছে, এটা খুবই মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। এখানে একটা ভালো রাস্তা হওয়া দরকার, ব্রিজ হওয়া দরকার। নাকি এটা পাশও হয়েছে শুনেছি, কিন্তু কেন এটা এগোচ্ছে না এটা আমি জানি না। তো আমি আমাদের দলের পক্ষ থেকে সব জেলায় একটা সম্পাদকীয় পদ তৈরি করেছি। বরিশালে এটার দায়িত্ব হচ্ছে ডাক্তার তানভীরের, বরিশাল মেডিকেলের থেকে পাশ করেছে, এখন এক্সিপিএস করতেছে, ছায়া সরকার বিষয়ক সম্পাদক। এই সম্পাদকের দায়িত্ব হচ্ছে বরিশালের প্রত্যেকটা জেলার, উপজেলার, মহানগরের, মেট্রোপলিটনের, পৌরসভার সমস্যাগুলোকে আইডেন্টিফাই করে দলের কাছে জমা দেওয়া। তার দায়িত্ব হচ্ছে ইউনিয়ন, ওয়ার্ড ভিত্তিক পুরো উপজেলা এবং জেলার সমস্যা আমাদের দলের কাছে জমা দেবে, এবং সেটা নিয়ে আমরা কথা বলবো, আওয়াজ তুলব, প্রেসে কথা বলবো, উপদেষ্টা মন্ত্রণালয় কোথায় কোথায় স্মারকলিপি দেওয়া যায়, স্থানীয় প্রশাসন যারা আছে, ডিসি, এসপি, টিএনও, যাদের সাথে এগুলো নিয়ে কথা বলা যায় আমি এগুলো নিয়ে কথা বলবো, এবং কথা বলে বাবুগঞ্জের বিষয়টাকে আমি ন্যাশনালাইজ করবো ইনশাল্লাহ। যেহেতু আমার একটা প্রেসের স্পিচ আছে, আমি বরিশাল, বাবুগঞ্জ, মুলাদি এই এলাকার সমস্যাগুলোকে জাতীয় গণমাধ্যমে নিয়ে যাব, এবং গণমাধ্যমে নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মানুষদের উপরে, প্রশাসনের উপরে কীভাবে প্রেশার ক্রিয়েট করা যায় এই ডেভেলপমেন্টগুলোর ব্যাপারে, সেগুলো নিয়ে আমি কাজ করছি অলরেডি এবং করবো ইনশাআল্লাহ। এবং এর বাইরে আপনাদেরও সহযোগিতা চাই। সাংবাদিক সমিতির পক্ষ থেকে যদি আপনারা একটা আমাকে তালিকা দিতে পারেন যে টোটাল বাবুগঞ্জের ইস্যুস কি কি বিষয়ে জনগণের ভোগান্তি হচ্ছে, কোথায় কোথায় কষ্ট হচ্ছে, এই তালিকাগুলো নিয়ে আমি কথা বলবো এবং আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করব। আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, সাহায্য চাচ্ছি ইনশাআল্লাহ। এটা দিয়ে শেষ করতেছি। একটা প্রশ্ন ভাইয়া, সেটা হলো যে আগামী সংসদ নির্বাচনে আপনার অবস্থান এবং আমাদের বাবুগঞ্জ মুলাদির পক্ষ থেকে আপনার আমরা আপনাদেরকে পাইতে পারি কিনা, বা আপনার চাহিদা কি যাওয়ার প্রত্যাশা কি? বলা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচন হবে, যে সংস্কার হবে। এবি পার্টি এটা মনে করে না, মনে করি না, না মনে করি না, না হবে না। এখন হচ্ছে এবি পার্টি যেহেতু নির্বাচন করতে যাচ্ছে এই সেক্ষেত্রে তার সাংগঠনিক কাঠামো আসলে উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে কি আছে, সেটা আসলে কি করবে সেটা বরিশালে আসলে আমরা কমিটি করেছি গত মাসে ফেব্রুয়ারিতে এসেছিলাম, একটা আহ্বায়ক কমিটি করে দিয়েছি। আমাদের দলের বরিশাল জেলা এবং মহানগরীর যৌথ কমিটির আহ্বায়ক হচ্ছে কল্লোল চৌধুরী, ইঞ্জিনিয়ার, শহরে থাকে। আর আমাদের সদস্য সচিব হচ্ছে রাব্বি, সে হচ্ছে ইঞ্জিনিয়ার এবং শহরের ছেলে, প্রকৌশলী। এখানে যুগ্ম আহ্বায়ক আছে সুজন, মেরিন ইঞ্জিনিয়ার, ডাক্তার তানভীর আছে, অনিক আছে, তারপর হারুন কাকা আছেন, জেলা নেতৃবৃন্দ। তো আমরা যেহেতু মাত্র শুরু করেছি, এর মধ্যে আবার রোজা চলে আসছে, তাদের উপর দায়িত্ব দেওয়া আছে 6 মাসের ভিতরে উপজেলা, পৌরসভা, ওয়ার্ডগুলোতে কমিটি করার চেষ্টা করে যাচ্ছি। আমরা আসলে তো গত 5 বছর তো কাজ করতে পারি নাই, আওয়ামী লীগের কারণে তো আমাদের কনফাইনমেন্ট ছিল মারাত্মক এবং প্রচণ্ড প্রেশার, ডিজিএফআই থ্রেট, এনএসআই থ্রেট। বহুবার বলা হয়েছে ভাই আপনার কিন্তু গুমের থ্রেশহোল্ড পার হয়ে গেছে, যখন তখন গুম হয়ে যাবে। বাসার সামনে গিয়ে দেখি 4টা পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি দাঁড়ায় আছে। বাসার সামনে থেকে সিএনজি ঘুরায় আবার অন্য জায়গায় চলে গেছে, বাসা নাই, এখনো ভাসমান জীবনযাপন করতেছে। তো ওই কারণে হয়তো আল্লাহ বাঁচাইছে, যেহেতু নিজের কোনো বাসা ছিল না, এই আত্মীয় স্বজনের বাসায় থাকতাম আর কি। তো সেই জায়গাতে আমরা বোধ করছি দল কাঠামো তৈরি করার জন্য কাজ করছে, এবং আমাদের পক্ষ থেকে, আপনাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতার সুযোগ আছে আমরা আপনাদের মাধ্যমে বলতে চাই যে ক্লিন ইমেজের লোকদেরকে আমরা পলিটিক্সে আনতে পারছি ভেটিং করে। এই ব্যাপারে যদি আপনাদের সাহায্য করবার সুযোগ থাকে, যে একটা মানুষ আছে আমার মহল্লাতে, সে পরিচ্ছন্ন রাজনীতি করতে চায়, কিন্তু সে স্থানীয় যে দল আছে এই দলের সাথে সে স্যুট করছে না, দয়া করে এই মানুষগুলোকে আমাদের সাথে পরিচয় করায় দেন।
এবং আমরা চাচ্ছি সচ্ছল মানুষরা পলিটিক্সে আসুক, যার নিজের থাকা খাওয়ার ব্যবস্থা আছে,